We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এক জঘন্য ধর্ষণ, এক নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়ে গেল নাগরিক সমাজকে। নিরবিচ্ছিন্ন আন্দোলনের রেশ এখনো আছে। পুজোর আবহে তা একেবারে শেষ তা বলা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে এই আন্দোলন ভীষণভাবেই নাগরিক আন্দোলন ছিল। আন্দোলন ছড়িয়েছিল শহর শহরতলিতে, কারোর সরকার বিরোধিতা, আরো ভালো করে বলা উচিত 100% শুদ্ধ মমতা বিরোধিতার চশমাতে এই আন্দোলন 42-এর ভারত ছাড়ো আন্দোলনের মতোও মনে হয়েছে। হতাশা তো গভীর মানসিক রোগও বটে, আর মানসিক রোগে অমন কল্পনার গরুকে কাছে তুলেই গল্প লেখা হয়। কাজেই কারোর অমনটা মনে হলেও এই আন্দোলন মূলত এক নাগরিক আন্দোলন এবং তাকে অরাজনৈতিক রাখতে গিয়ে তার ধার ভার ক্রমশ হয়েছে। কিন্তু ওই যে নদী মরুপথে হারালো ধারা, জানি তাও হয়নি হারা। কোথাও তো প্রভাব থেকেই যায়। সফল আর 10টা আন্দোলনের মতোই অসফল আন্দোলনেরও কিছু প্রভাব থাকে, কিছু শিক্ষা থাকে। বিরাট এক সময় ধরে চলতে থাকা ফরাসি বিপ্লবের পরে সেই অর্থে তো সফলতা আসেনি। নেপোলিয়ন এসেছিলেন। আরবের সেই বিশাল পিঙ্ক রেভলিউশনের পরে ক্ষমতায় এসেছে মুসলিম ব্রাদারহুড। মহিলারা গেছেন বোরখার তলায়, গণতন্ত্র ঝাঁপ দিয়েছে নীল সাহারায়। কিন্তু ওই ফরাসি বিপ্লব শিখিয়েছিল রাষ্ট্র পরিবর্তনের জন্য একটা রাজনৈতিক দল আর আদর্শের থাকাটা ভারী জরুরি। ওই আরবের পিঙ্ক রেভলিউশন শিখিয়েছে যে পরিবর্তন মানেই তা প্রগতিশীল তাও নয়, মাঝে মধ্যেই ইতিহাস পেছনে হাঁটে। কেবল উই ওয়ান্ট জাস্টিস বললেই সেই জাস্টিস আকাশ থেকে ঝরে পড়ে না, কারণ যারা জাস্টিস চাইছেন তারা জানেন সেই ন্যায় যাদের কাছে চাওয়া হচ্ছে তারা হয় এই জরদগব ব্যবস্থা, না হলে বিজেপির সরকার, না হলে মমতার সরকার। এর মধ্যে কার কাছে জাস্টিস চেয়ে কতটা জাস্টিস পাওয়া যাবে বলে মনে করেন আমাদের সুশীল সমাজ? সে প্রশ্ন করলেই থ্রম্বোসিস থাম মাইরা বৈশা শীষ দিতা চলিয়া গেল। আর চল রাস্তায় সাজি ট্রামলাইন বলে হাতে মোমবাতি নিয়ে বসলেই ব্যবস্থা পাল্টানো যায় বলে যারা মনে করেন তারা আসলে এই ব্যবস্থাটাকেই বুঝে উঠতে পারেননি। তাদের উচিত আগামী কিছু বছর ধরে রাষ্ট্র কাঠামো নিয়ে খানিক পড়াশোনা করা। এই আন্দোলনের 3টে মূল প্রতিবাদের বিষয় ছিল। ট্রিগার করেছে যে ঘটনা না ঘটলে এত কিছু ঘটতোই না, সেটা অবশ্যই ওই জঘন্য ধর্ষণ আর নৃশংস হত্যাকাণ্ড। 2 নম্বর বিষয় ছিল নারী নির্যাতন, নারী অবমাননা, মহিলাদের ওপরে নির্যাতন, জেন্ডার ইকুয়ালিটি, নারী পুরুষ সমান অধিকারের প্রশ্নগুলো। 3 নম্বর বিষয় ছিল রাজ্য সরকারের র্যাম্পার্ট দুর্নীতি, স্বাস্থ্য দফতরের দুর্নীতি, তাকে ঢাকতে আরো দুর্নীতি, এক ভয়ের পরিবেশ ইত্যাদি। এবারে আন্দোলনের অংশগ্রহণকারীদের দিকে যদি তাকাই তাহলে দেখব সেখানেও দুটো স্পষ্ট ভাগ। প্রথম জনেরা হলেন সাধারণ নাগরিক সমাজ, মহিলা পুরুষ। প্রথম দিকে তাতে একটা দলমত নির্বিশেষে অংশগ্রহণের ব্যাপার ছিল। দাবিটা ছিল মূলত নারী সুরক্ষা। পরে তা এক বাম চেহারা নেয়, যা বিজেপিকে এই পরিসরে ঢুকতেই দেয়নি। অন্যদিকে ছিল ডাক্তারদের আন্দোলন, যা ধর্ষণ বা হত্যার পেছনে মেডিকেল কলেজ, হাসপাতালের দুর্নীতি ইত্যাদি কথা বলা শুরু করে। প্রথম দিন থেকেই এই আন্দোলনেরও চেহারা মেজেছিল বাম। আর এই আন্দোলনে বিজেপির প্রবেশ নিষেধ, তা কিন্তু আন্দোলনকারীরাও শুরু থেকেই বলে গেছেন। আমরা দেখেছি দিলীপ ঘোষ থেকে রুদ্রনীল ঘোষ, অভিজিৎ গাঙ্গুলি থেকে অগ্নিমিত্রা পল, কাউকেই ধর্ণা মঞ্চে অ্যালাউ করেননি জুনিয়র ডাক্তারেরা। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ওদিকে রাজনৈতিক আন্দোলনে বিজেপির বকলমে লড়ার কৌশল প্রথম কদিনে সুপার ডুপার ফ্লপ। এবং হচ্ছে তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন, হচ্ছে তো নাগরিক আন্দোলন, যার অগ্রভূমিতে আছেন সিপিএম ঘনিষ্ঠ বা সমর্থকেরা। কাজেই তারাও নিজেদের দলীয় মঞ্চ থেকে বিরাট কিছু করতে নামেননি। এবং মজা হলো ওই কল্পবিলাসী যারা মনে করেন এ ছিল লবণ আইন ভঙ্গ বা 42-এর ভারত ছাড়ো চেয়েও বড় আন্দোলন, তারা খেয়ালই করেননি যে এই আন্দোলন এক শাসকের বিনিময়ে অন্য শাসকের দাবি পর্যন্ত করছেন না। নাগরিক আন্দোলনের স্লোগান শেষমেশ দাঁড়ালো দাবি এক, দফা এক, তিলোত্তমা বিচার পাক। অন্যদিকে জুনিয়র ডাক্তারেরা শুরু থেকেই বলে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন না।
বেশ মুখে দাবি করছেন না, কিন্তু কাজে সেটাই চাইছেন, এমনটাও তো হতে পারত। হলো না, কারণ হই হই করে এগিয়ে এলেন মমতা ব্যানার্জির লক্ষ্মী প্যাঁচা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে বিচারের দাবি উঠছিল মমতার কাছে, কলকাতা পুলিশের কাছে, মানুষ বলছিল বিচার চাই, বিচার দাও, তা চলে গেল সিবিআইয়ের কাছে। অর্থাৎ এবারে বিচার দেবে সিবিআই, মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছোটা মোটা ভাই। এবং কদিনের মধ্যেই আরেকজন লক্ষ্মী প্যাঁচা সুপ্রিম কোর্ট আসরে, মানে তাদের দেখরেখেই তদন্ত হবে, বিচার হবে। ব্যাস, চুপ করেছিলেন কুণাল ঘোষ বা ব্রাত্য বসু, তারাও হাঁক দিলেন বিচার চাই, বিচার দাও। এরপরে আর নবান্ন অভিযান করা যায়? লালবাজার অভিযানেরও কি সেই ধার থাকে? এরপর হলো আরো একটা বিরাট ভুল। বিরাট আন্দোলনটা ডাক্তারদের ছিল না, ছিল নারী সুরক্ষার প্রশ্ন, ছিল লিঙ্গ সাম্যের প্রশ্নে, ছিল নারী পুরুষ সমানতার প্রশ্ন। সেটাই ছিল বিরাট অংশ, এক বড় সামাজিক আন্দোলন। কিন্তু সেই দাবি থেকে কোনো কংক্রিট দাবি উঠল কি? দাবি উঠল পড়ে থাকা 28,000 ধর্ষণের মামলাগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে রায়দান, দোষীদের শাস্তি। দাবি উঠতেই পারত কেবল অফিসের দফতরেই নয়, ইট ভাটা থেকে ঝুপড়ি বস্তিতে প্রতিটা নারী নির্যাতনের বিরুদ্ধে এক মানুষের ভিজিলেন্স গড়ে তোলার। দাবি উঠতে পারত রাতভর আরো পাবলিক ভেহিকেলের। দাবি উঠতে পারত এই সমস্ত ক্ষেত্রে এক আলাদা ইনফরমেশন পোর্টালের। দাবি উঠতে পারত সেই পোর্টালে বিচার আর রায়ের তারিখ রাখার। দাবি উঠতে পারত যেসব অভিযোগ চেপে যাওয়া হয়েছে ভিআইপি নাগরিকদের, সেই সব নির্যাতনের ঘটনাগুলোকে বাইরে আনার। দাবি উঠতে পারত মহিলা সুরক্ষা কর্মী সংখ্যা বাড়ানোর। এসব উঠল না, কেবল শুনলাম উই ডিমান্ড জাস্টিস। এবং এই সময় থেকে গরু ল্যাজকে নয়, ল্যাজ গরুকে নাড়ানো শুরু করলো। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই বিশাল সামাজিক আন্দোলনকে ডাক্তারদের ফোরাম থেকে সমর্থন করে একে আরো বিশাল প্রেক্ষিত দেবার বদলে এই বিশাল আন্দোলনের কুশীলবেরা উঠে পড়ে নামলেন ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। প্রথমেই সরাসরি ন্যায় বিচার তদন্তের দায় মুখ্যমন্ত্রীর বা তৃণমূলের সরকারের ঘাট থেকে নেমেই গিয়েছিল। এবারে তাদের হাতে আবারও একটা লোকপাই ক্যাচ। আন্দোলন সিসিটিভির, ডাক্তারদের সুরক্ষার, হেড কালচার আর হাসপাতালের দুর্নীতির। ক্রমশ আন্দোলন মমতার চেনা ছকে, চেনা বৃত্তে ঢুকে পড়ছিল। কাজেই মমতাও আর একটি মিনিট সময় না নষ্ট করে এই আন্দোলনকে জুনিয়র্স ডক্টরস মুভমেন্টে নিয়ে যাবার চেষ্টা করলেন। চলে এলেন ধর্ণা মঞ্চে, রোজ অপেক্ষা করলেন দফতরে। তিনি একলা অপেক্ষা করছেন, ছবিও ছাপা হলো। ডাক্তারদের ওপরে চাপ বাড়ছিল, তাদের ওই ছেলে মানুষই লাইভ স্ট্রিমিং এর দাবি ইত্যাদি রেখেই নামলেন আলোচনায়। আর সেখানে মমতা জানতেন এসব দাবি মেনে নেওয়াতে কিচ্ছু যায় আসে না। কিছু ট্রান্সফার, রদবদল, সিসিটিভি, রেস্টরুম, বায়োমেট্রিক এন্ট্রি, সুরক্ষা ব্যবস্থা, এসবে কোনো সমস্যা থাকার কথা নয়। কাজেই উনি সব মেনে নিলেন। পাকা মাথার পরামর্শে আবার দাবি, আবার মেনে নেওয়ার পরে আর কিছু করার ছিল না। ওদিকে সামাজিক আন্দোলন তো তাদের নিজেদের দাবি দাওয়া ছেড়ে হাততালি দিচ্ছিলেন ডাক্তারদের ধর্ণা মঞ্চে। তারা অবাক হয়ে দেখলেন ডাক্তারদের ধর্ণা উঠতেই রাস্তার ধারে বিজ্ঞাপনের কাঠামো, নিউ মার্কেটে ভিড়, গড়িয়াহাটে পুজোর পসরা। এবং যারা এই সামাজিক আন্দোলনে ছিলেন তাদের গলায় অন্য সুর ইতিমধ্যেই। তাহলে কোথায় ভুল হয়ে গেল? তাহলে কি করা উচিত ছিল? তাহলে এখনই ভোট হলে কে জিতবেন? ধরুন নারায়ণ ব্যানার্জি, যিনি এই আন্দোলনের এক বিরাট মুখ। তিনি মাত্র দুদিন আগেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বলেছেন এই আন্দোলন ছিল নাগরিক, কাজে এখনই ভোট হলে মমতাই জিতবেন। গ্রামের মানুষ ওনাকে ভগবান মনে করেন। এটা বোধোদয় নাকি পেছন থেকে আর্থিক চাপ আছে, মেডিকেল কাউন্সিলের চাপ আছে, জানি না, কিন্তু বলেছেন। মহালয়ার রাতেই আবার রাত দখল করো নিয়ে নামবেন প্রতিবাদীরা। প্রস্তাব এসেছে অনেক আগেই। 3 দিনের ফেসবুক পোস্টে রাত দখল করতে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। এবারে 7 দিনের আগের প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারা যায়নি। আচ্ছা, তার মানে কি সব শেষ, খতম? এটাও যারা ভাবছেন তারা ভুল ভাবছেন, কারণ রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দুর্নীতি আছে। অতি ঘোর তৃণমূল সমর্থককেও রেশন পেতে ঘাম ঝরাতে হয়, ওষুধ পেতে হত্যে দিতে হয়, একটা বিছানা পেতে দালালকে ধরতে হয়। আম আদমির অভিজ্ঞতা একই রকম। কাজেই এই দুর্নীতি আবার যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে আবার এক আন্দোলনের বিষয়। এই আন্দোলন সেই কাজটা করে গেছে।
মন্ত্রী শান্ত্রী আমলা দামলা এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা রাগ কাটতেন না তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন। বিভিন্ন শ্রী আর ভূষণের পুরস্কার বিতরণী আর পুজো উদ্বোধনে যারা পাশে দাঁড়িয়ে দাঁত কেলাতেন, বোঝাই যাচ্ছে যে তারা খানিক ভয়েও সব করতেন। সেই আটটা ভেঙেছে, সেই আগলটা খুলেছে না। এখনই কোনো বিকল্প নেই, কিন্তু বিরোধিতা বিকল্পের জন্ম দেয়, এটাও তো ঠিক। সেই বিরোধিতা ভারী ছোঁয়াচে, ছড়িয়ে পড়ার এক প্রবণতা তার জন্মজাত, কাজেই তা ছড়াতে পারে নতুন কোনো ইস্যুতে। শাসক দলকে এই দিকে একটা চোখ তো রাখতেই হবে। এবারের আন্দোলনে ছিল না গ্রামের মানুষ, বাংলার উত্তর থেকে দক্ষিণের প্রান্তিক মানুষেরা হাজির ছিলেন না, কিন্তু হাজির থাকবেন না এমন গ্যারান্টি তো নেই। হ্যাঁ, এটাই এই আন্দোলনের এক বিরাট ফল। প্রতিবাদের আগল খুলে গেছে, প্রতিবাদের ভাষা যে কোনো মুহূর্তে আবার ধ্বনিত প্রতিধ্বনিত হতেই পারে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens